বিভীষিকা। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাই বিভীষিকার 8 নম্বর এপিসোডে। এর সাথে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক অভিনন্দন। আমরা 2023 পার করে 24-এ পা দিলাম। 2023-এ অনেক কিছু ভালো, অনেক কিছু খারাপ ঘটেছে আমাদের সাথে। সেই সব ভুলে শুরু করছি আবারও এক নতুন অধ্যায়ের। আজকের এপিসোড হতে চলেছে 2024-এ আমাদের প্রথম এপিসোড, তাই আমি একটু বেশি এক্সাইটেড। এবং আজকের এপিসোডে রয়েছে দুটি সত্যি ভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটি রয়েছে পৌষ পার্বণ উৎসবকে কেন্দ্র করে একটি ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি রয়েছে একটি জিমকে কেন্দ্র করে সত্যি ভৌতিক ঘটনা। এপিসোডগুলিতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমরা একটি ইমেল আইডি চালু করেছি, যার মাধ্যমে আপনারা আমাদের সাহায্য করতে পারেন। ইমেলটি হলো podcast.bibhishikha@gmail.com। এই ইমেলটি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনেও দেওয়া রয়েছে। এই ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের কাছে থাকা কোনো গল্প বা ঘটনা আমাদের পাঠাতে পারেন, যা আমাদের এই শোকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো অবশ্যই আমাদেরকে আপনার কাছে থাকা ঘটনা বা গল্প পাঠান, তাহলে এই শোটা এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক সাহায্য হবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের প্রথম ঘটনাটি। আপনারা শুনছেন বিভীষিকা, এখানে সব কিছুই বিভীষিকাময়। এই ঘটনাটি যে আমাকে পাঠিয়েছে সে নাম উল্লেখ করতে চায় না, তাই তার নামটা আমি বলছি না এখানে। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা। সময়টা ছিল শীতকাল, পৌষ মাস। এই সময় গ্রামে গঞ্জের দিকে একটা খুব বড় উৎসব হয়, যা হলো পৌষ পার্বণ। তুমি হয়তো অবশ্যই জানো। জানি বলতে আমিও তো গ্রামেরই ছেলে, তো অবশ্যই আমি জানি। এবং আমাদের বাড়িতেও পৌষ পার্বণ হয়। যখন দেখেছি, যখন ঠাকুমা ছিল ঠাকুমা করতো, এখন মা করে। তো হ্যাঁ, অবশ্যই আমি জানি। পার্বণ চলে 3 দিন ধরে। গ্রামের প্রতিটি মানুষ এই কয়েকদিন পিঠেপুলি তৈরি করে, খায় এবং আনন্দের সাথে কয়েকটা দিন উদযাপন করে। এই রকমই এক বছর পৌষ পার্বণের দ্বিতীয় দিনে আমার ও আমার দাদার নেমন্তন্ন হয় পিসি বাড়িতে। আমি ও দাদা সন্ধ্যার দিক করে স্কুটি নিয়ে পিসি বাড়ি বেরিয়ে পড়ি। যেহেতু পিসি বাড়ি বেশি দূর না, তাই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই। পিসি বাড়ি পৌঁছে পিসির ছেলে মেয়ে মানে দাদা দিদির সাথে গল্প আড্ডা চলে কিছুটা সময় কেটে যায়। এরপর পিসি আমাদের সবাইকে পিঠে খেতে দেয়। আমরা সবাই মিলে পিঠে খাওয়া শুরু করি। পিঠে খাওয়ার পর যখন আমরা বাড়ি আসব, তখন আমার পিসি কিছু পিঠে টিফিনে ভরে দিল বাড়ির জন্য। দাদা পিঠে ভর্তি ব্যাগটা স্কুটির হ্যান্ডেলে ঝুলিয়ে নিল। এবারে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। পিসি বাড়ি যাওয়ার সময় বা পিসি বাড়ি থেকে আসার সময় পথে একটা শ্মশান পড়ে, এবং এই শ্মশানের পাশ দিয়েই আমাদের যেতে হতো। শ্মশানের পিছন দিকটা অনেকটা বন রয়েছে এবং সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের রাস্তা। সন্ধ্যার দিকে খুব কম লোকই ওই দিক দিয়ে যাতায়াত করে। শ্মশানের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, তাতে কিছু বাম্পার ছিল। কিছু বাম্পার ছিল শ্মশান যেখানে শুরু হচ্ছে, এবং কিছু বাম্পার ছিল শ্মশান যেখানে শেষ হচ্ছে। আর এখানেই ঘটল আমাদের সাথে কাণ্ড। হঠাৎ করেই আমাদের যে পিঠে ভর্তি ব্যাগটা ছিল, তার হ্যান্ডেল ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ল। দাদা রাস্তার এক পাশে স্কুটিটা থামিয়ে ব্যাগটা কুড়িয়ে আমাকে দিল এবং বলল, ধরে বস। হয়তো অনেকগুলি পিঠে ছিল,
তাই ব্যাগটা হয়তো আর ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়েছে। যাই হোক, দাদার কথা মতো আমি ব্যাগটি ধরে বসি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাই, কারণ শ্মশান থেকে আমাদের বাড়িটা বেশি দূর ছিল না। বাড়িতে এসে আমি ব্যাগটা মাকে দিই, বলি যে পিসি এই পিঠেগুলো দিয়েছে। মা পিঠেগুলি নিয়ে রান্নাঘরে চলে যায় পিঠেগুলিকে ঢেলে রাখার জন্য। কিন্তু এই পিঠে ঢালতে গিয়ে মা এক কাণ্ড দেখে। মা দেখে সব পিঠেগুলি একেবারে পচে গিয়েছে এবং বাজে দুর্গন্ধ বেরোচ্ছে তা থেকে। মা সঙ্গে সঙ্গে আমাকে এবং দাদাকে ডাকে এবং আমাদেরও দেখায়। আর তুমি বললে বিশ্বাস করবে না, আমরাও দেখছিলাম সব পিঠেগুলি একেবারে পচে গিয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে যেই পিঠে আমরা কিছুক্ষণ আগে খেলাম সেগুলি এত তাড়াতাড়ি পচে কিভাবে গেল, এটা কিভাবে সম্ভব। আমি কিছুই বুঝতে পারছিলাম না। পরে ঠাম্মা এই কাণ্ডটা জানতে পারলে বলে এই পিঠেতে নাকি কোনো দৈত্যের নজর লেগেছিল। ভূত প্রেত এরা নাকি পিঠে খেতে খুব ভালোবাসে। আর আমরা যেহেতু শ্মশানের সামনে দিয়ে আসছিলাম, তাই কোনো ভূত প্রেতের নজর লেগেছিল, তাই এমন ঘটনা ঘটেছে। আর তাই হয়তো তখন ব্যাগটা ছিঁড়ে পড়ে গিয়েছিল। ঠাম্মা আরও বলে যদি আমরা এই পিঠেগুলি একটু এঁঠো করে নিয়ে আসতাম তাহলে এমন ঘটনা নাকি ঘটতো না। তবে এই নিয়ে আমাদের বাড়িতে কোনো সমস্যা দেখা দেয়নি। এই ছিল আমাদের সাথে ঘটা একটি সত্যি ঘটনা। ভালো লাগলে অবশ্যই শুনিও। এই ছিল আমাদের প্রথম ঘটনা। কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে যাব দ্বিতীয় ঘটনার দিকে। তার আগে আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সহযোগিতা করুন। এই এপিসোডটিতে একটি লাইক করে দিন এবং ডেসক্রিপশনে থাকা ইমেল আইডিতে আপনার কাছে থাকা কোনো ঘটনা বা গল্প আমাদের ইমেল করুন। এখন চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। এই ঘটনাটি পাঠিয়েছে উত্তর 24 পরগনা থেকে শুভম কুণ্ডু। যেইভাবে ঘটনাটি লিখেছে আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আমার মাসির ছেলের সাথে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা। দাদা যেভাবে ঘটনাটি আমাকে বলেছে আমি সেইভাবেই লিখছি। বিএ পাস করার পর সবেমাত্র সিদ্ধান্ত নিচ্ছি এমএ করার। হাতে তেমন একটা টাকা পয়সাও নেই হাত খরচ চালাবার জন্য, আর বাবাকেই বা কত চাইব। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিছু একটা কাজ করা যাক আপাতত। বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে একটা জিম, তাই ভাবলাম যাই ওখানেই কিছু একটা কাজ পাওয়া যায় নাকি দেখি, তাহলে কিছু রোজগারও হবে আর আমার হাত খরচাটাও চলে যাবে। আমি জিমে গেলাম এবং ভাগ্যের জোরে একটা কাজও পেয়ে গেলাম। জিমের সাফ সাফাই ছিল আমার কাজ। আমি কাজ শুরু করলাম। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। আমি কাজে যেতাম, সমস্ত কিছু সাফ সাফাই করে গুছিয়ে রেখে রাত 10:30 থেকে 11টার মধ্যে বাড়ি চলে আসতাম। এরকমই একদিন কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম থাক, আজকে আর বাড়ি ফিরছি না। জিমের পাশেই যেহেতু একটা রুম আছে, ভাবলাম ওইখানেই আজকে থেকে যাই। উপর দিক থেকে গ্রীষ্মকাল ছিল, আর জিমে যেহেতু এসি ছিল তাই বাড়ি যাওয়ার ইচ্ছাটা একবারেই কমে গেল। বাড়িতে ফোন করে দিলাম আমি আজ আর বাড়ি ফিরছি না। পাশের রুমে গিয়ে একটা কার্পেট মিলে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙে ট্রেডমিলের শব্দে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ যেন ট্রেডমিলে দৌড়াচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না,
এত রাতে জিমে কে ঢুকলো? তাছাড়া চারিদিক তো বন্ধ। আমি মোবাইলের ফ্ল্যাশ জেলে দেখতে গেলাম। যেই আমি জিমের দরজাটা খুলেছি অমনি সব কিছু নর্মাল। না, এখানে তো কেউ নেই। ট্রেডমিলগুলোর কাছে গেলাম, সেগুলোও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তাহলে এতক্ষণ আমি কি শুনলাম? সবটাই নিজের মনের ভুল ভেবে চলে এলাম এবং আবারও শুয়ে পড়লাম। ঘুম ধরবে ধরবে ঠিক এমন সময় আবার জিমের ভেতর থেকে শব্দ আসা শুরু হলো। উপর দিক থেকে আমার কাঁচা ঘুম ভেঙে গিয়েছে, তাই একটু বিরক্ত হয়ে বললাম, ধুর, এত রাতে কি হচ্ছে বলতো? বারবার শুধু ঘুম ভাগায়। আবারও দেখতে গেলাম আমি, কিন্তু এবারে দরজা খুলে এক অন্য রকম জিনিস দেখতে পেলাম। দেখলাম কেউ যেন বসে আছে ওয়েট লিফটিং মেশিনের কাছে, যেটাকে চেস্ট মেশিন বলে। আমি ভাবলাম এত রাতে কেউ জিমে আসবে কেন? তাছাড়া যখন আমি জিম পরিষ্কার করছিলাম তখনও তো কেউ জিমে ছিল না। এছাড়া জিমের দরজাও বন্ধ, তাহলে ঢুকলোই বা কিভাবে? আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আরে কে আপনি? এত রাতে জিমে কি করছেন? সে কোনো উত্তরই দিল না। দেখলাম সে পুরোটা ঘেমে গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা জিম করেছে। আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম, এবারেও সে কোনো উত্তর দিল না। আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না, তাই গায়ে হাত দিয়ে তাকে আমি ডাকলাম। এতক্ষণে সে আমার দিকে ঘুরে তাকালো। এখন আমি যা দেখলাম তা একেবারেই অবিশ্বাস্য। আমি দেখলাম তার চোখে কোনো মনি নেই, চোখ দুটো লাল কটকট করছে। এই দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। দেখলাম পাশে মা বসে আছে আর আমার গায়ে প্রচণ্ড জ্বর। বাবা ডাক্তারকে ফোন করলে ডাক্তার এসে আমাকে ওষুধ দিয়ে যায়। কিছুদিন পর আমি সুস্থ হই। পরে জানতে পারলাম ওই জিমে একজন ওয়েট লিফটিং করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকেই যারা রাতে ওই জিমের মধ্যে থাকে তারাই এরকম ভুতুরে কাণ্ড দেখতে পায়। যাই হোক, তারপর থেকে আমি ওই জিমে কাজ করা ছেড়ে দিই। তো এই ছিল আজকের দুটি সত্যি ভৌতিক ঘটনা। কোন ঘটনাটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আমাদের এপিসোড আপনার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই এই এপিসোডটিতে একটি লাইক করবেন। লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনার এই একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে পরের এপিসোডগুলি বানানোর জন্য। আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আর যদি আমাদের কাজ আপনার ভালো লাগে তাহলে নিচের ডেসক্রিপশানে থাকা ইমেল আইডিতে আমাদেরকে অবশ্যই আপনাদের কাছে থাকা কোনো ঘটনা বা গল্প পাঠান, তাহলে আমাদের এই শোটাকে এগিয়ে নিয়ে যেতে সত্যিই খুব হেল্প হবে। আমাদের এই এপিসোডগুলি ইউটিউবের সাথে সাথে স্পটিফাই থেকেও আপনারা শুনতে পারেন। স্পটিফাইয়ে গিয়ে সার্চ করুন বিভীষিকা হরর পডকাস্ট, তাহলেই আপনারা আমাদেরকে খুঁজে পেয়ে যাবেন এবং স্পটিফাই থেকেও আপনারা আমাদের এপিসোডগুলি শুনতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এপিসোডের সাথে। ততক্ষণের জন্য সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।